প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা। অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, চীন, আগ্রহী ইউরোপীয় ইউনিয়নও। আগামী 10 সেপ্টেম্বর প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প ও ক্যামালা হ্যারিস। রিপাবলিকান প্রার্থী গণতন্ত্রের জন্য হুমকি, মন্তব্য জো বাইডেনের। পাকিস্তানের সরকার পতনের ইঙ্গিত কারাবন্দী ইমরান খানের। শাহবাজ শরীফের হাতে আর 2 মাস ক্ষমতা থাকার দাবি। কাউকে নৈরাজ্য করতে দেয়া হবে না, হুঁশিয়ারি সেনাপ্রধানের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আন্তর্জাতিক সময় শুরুতেই জানাবো দেশের খবর। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু করলো নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার। সকালে শহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টারা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জ্ঞাপনের রীতির সঙ্গে যোগ হলো ভাষা শহীদদের অবদান স্মরণের। হিসেবে সরকারি ছুটি হলেও সদ্য সমাপ্ত গণ অভ্যুত্থানের পথ পেয়ে বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন। শুক্রবার বেলা 10টার আগে হেলিকপ্টারে উড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন সরকারে থাকা অন্য উপদেষ্টারাও। ঠিক 10টায় জাতীয় স্মৃতিসৌধের বেদিমূলে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। 3 বাহিনীর চৌকস সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানান, বাজানো হয় বিউগলও। গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রাচারের মধ্যেই আকাশ ভেঙে নামে শ্রাবণধারা। আকস্মিক বৃষ্টির মধ্যেই নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এরপর অন্তর্বর্তীকালীন স্বর্ণ উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। রীতি অনুযায়ী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন 3 বাহিনী ও পুলিশ প্রধান, মন্ত্রিপরিষদ সচিব সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। পরে হেলিকপ্টারেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা সহ অন্য নীতি নির্ধারকরা। যে মিনার থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছিল রাষ্ট্র সংস্কারে দ্রোহের ডাক, যেখান থেকে ঘোষিত হয়েছিল সরকার পতনের 1 দফা দাবি, সেই স্মৃতির মিনারে ছুটে যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জানানোর রীতির সঙ্গে যোগ হল ভাষা শহীদদের অবদান স্মরণেরও। 52তে প্রাণ বিসর্জন দেয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময়ও অগ্রভাগে দেখা গেছে নীতি নির্ধারকদের চেয়ারে বসা বিপ্লবী ছাত্র প্রতিনিধিদের। শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় এই 2টি কর্মসূচির মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নতুন নীতি নির্ধারকরা দেশ পরিচালনার কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব বন্টন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের 13 উপদেষ্টার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন প্রতিরক্ষা সহ 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। আইন মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল এবং স্বরাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পেয়েছেন তথ্য প্রযুক্তি ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। বৃহস্পতিবার রাতে শপথের মাধ্যমে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পথ চলা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা সহ 13 উপদেষ্টার দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা, সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়, তথ্য, বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য সহ 27টি মন্ত্রণালয়ের। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব রয়েছে তার হাতেই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে।
সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসানকে দেয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়টির সাবেক সচিব তৌহিদ হোসেন। ফরিদ আক্তারকে দেয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের সাবেক নেতা আফমো খালিদ হোসেনকে। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার আর রাষ্ট্রপ্রধানরা। অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরির চেষ্টায় পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে ঢাকার সঙ্গে সহযোগিতা বাড়াতে কাজ করে যাবে বেইজিং। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বৃহস্পতিবার শপথের পরপরই প্রথম দেশ হিসেবে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্রুত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। অভিনন্দন জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন তৃণমূল এই নেত্রী। একই দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। Our Charge d'Affaires attended the swearing in of the president today, and we welcome Dr. Yunus's call for an end to the recent violence, and we stand ready to work with the interim government and Dr. Yunus as it charts a democratic future for the people of Bangladesh. বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়নও। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে বাংলাদেশকে সহায়তা করা হবে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে কাজ করার কথা জানিয়েছে চীন। শুভেচ্ছা তালিকায় নাম রয়েছে তুরস্কেরও। প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের সাফল্য কামনা করেছে আঙ্কারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। দেশের স্থিতিশীলতা ফিরিয়ে এনে সমৃদ্ধ দেশ গঠনে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই যে বাংলাদেশ সরকার জন্য নতুন গঠন করেছে, আমরা এবং প্রবাসী সবাই ওকে আন্তরিক ধন্যবাদ জানাই। ডক্টর ইউনূস খুব একজন ভালো মানুষ এবং যাতে উনি সহি সালামতে দেশ চালাইতে পারে আমরা এই দোয়া করি। দ্রুত দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে নতুন সরকারের প্রতি আহ্বান প্রবাসীদের। এত রক্তের বিনিময়, এত মা আমাদের বাচ্চাদের হারাইয়েছে, তাদের বিনিময়ে আমরা আজকে এই যেটা চেয়েছেন আমরা সেটা আমরা সবাই মিলে সেটা হাসিল করেছি, কিন্তু এগুলাকে এখন রক্ষাবল করাও আপনাদের দায়িত্ব। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের প্রত্যাশা সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়বেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তার নেতৃত্বের প্রতি আস্থা আছে বলে জানান প্রবাসীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নির্বাচন সামনে রেখে আগামী 10 সেপ্টেম্বর প্রথম নির্বাচনী বিতর্কে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীকে আরও 2টি বিতর্কে অংশ নিতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রিপাবলিকান প্রার্থী। এদিকে ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবির। প্রতিটি সমাবেশে গিয়ে একে অপরের সমালোচনা করছেন নেতারা, ছুড়ে দিচ্ছেন একের পর এক চ্যালেঞ্জ। বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কামালা হ্যারিসকে 3টি বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 4, 10 ও 25 সেপ্টেম্বর তারিখও নির্ধারণ করেছেন তিনি। বিতর্কে অংশ নিতে ট্রাম্প রাজি হয় খুশি কামালাও। এরই মধ্যে নিজের প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যমগুলো বলছে আগামী 10 সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন ট্রাম্প ও কামালা। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটি হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। এদিকে ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি আগামী নির্বাচনে যদি ট্রাম্প হেরে যান তাহলে সেই পরাজয় তিনি শান্তিপূর্ণভাবে মেনে নেবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। এর আগে 2020 সালের নির্বাচনে পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেননি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। এতে আহত হয়েছিলেন শতাধিক পুলিশ ও সাধারণ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় পুলিশের বডি ক্যামের ভিডিও প্রকাশ করা হয়েছে। গত 13 জুলাই পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও কানে গুলির আঘাতে আহত হন। পরে দেশটির সিক্রেট সার্ভিস ও নিরাপত্তা বাহিনীগুলিতে প্রাণ হারান হামলাকারী। এই ঘটনায় প্রায় 1 মাস পর হামলাকারীর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের ভিডিও প্রকাশ করা হলো। সরকার পতনের ইঙ্গিত দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা বলছেন মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর 2 মাস ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার কারাবন্দী ইমরান খান এই ভবিষ্যৎবাণী করেছেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের দেশ জুড়ে সমাবেশের নির্দেশও দিয়েছেন তিনি। এদিকে পাকিস্তানে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সেনাপ্রধান অসীম মুনির। তিনি বলেছেন সেনাবাহিনী নৈরাজ্য দূর করার চেষ্টা করছে, যারা সংবিধান মানবে না তাদেরকে পাকিস্তানি হিসেবে বিবেচনা করা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বিদেশ সফর স্থগিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশটিতে প্রথমবারের মতো জারি করা হয়েছে ভূমিকম্পের জন্য সতর্কতা। বৃহস্পতিবারের 7.1 মাত্রার ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগর উপকূলে আরও বড় ভূমিকম্প আঘাত হানতে পারে বলে জানায় দেশটির আবহাওয়া দফতর। জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে আঘাত হানায় ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে মিয়াজাকির উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার দূরত্বে ভূমিকম্পের উৎপত্তি। দেখছেন আন্তর্জাতিক সময়। আমরা আবারও যাচ্ছি দেশীয় খবরে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারি ক্যাবিনেটের প্রথম বৈঠক শেষে কথা বলছেন উপদেষ্টারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয়া পরবর্তীতে এসে যোগ দিয়েছেন। আজকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আইজিপি মহোদয়ের সাথে আবার বসে বিস্তারিত কথা বলবেন। কিছু কিছু জায়গায় ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে আদিবাসী জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে বা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন সংস্থাগুলোর সাথে মিলে আপাতত একটা রক্ষা বলয় সৃষ্টি করার জন্য চেষ্টা করা হবে। এইটা নিয়েও আজকে আইজিপি মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। তারপরে বিচার বিভাগে আপনারা জানেন যে উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে। আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটা হচ্ছে যে যত শিক্ষার্থী নিহত হয়েছেন এই আন্দোলনে, এই অভ্যুত্থানে, সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাতে একদিন বসবেন, ওনাদের সাথে কথা বলবেন। আর হচ্ছে যারা আহত হয়েছে
তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে। এবং যারা এখনো ধরেন আমরা জানছি না যে এই অভ্যুত্থানেই তারা আহত হয়েছে, তারাও তাদের তথ্য দিলে তাদেরকে সেই সাহায্যটা করা হবে। অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে। সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী, যেমন আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট। তো আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এবং কিভাবে পরিবর্তনটা আনলে এই আইনগুলো আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী দমনে ব্যবহৃত হতে পারবে না, সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। আপনারা জানেন যে এখনও রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই, শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে। সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব, কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্বে থাকবো, আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। কিভাবে তারা সম্পৃক্ত থাকবেন, এটার কাঠামো কী হবে, এটা আমরা পরবর্তীতে চিন্তা করব। আরেকটা হচ্ছে সকল সেক্টরে রিফর্ম নিয়ে আমরা খুব কথা বলি যে এইভাবে চলে না, এইভাবে চলতে পারে না, সিস্টেমটাকে আমাদের বদলাতে হবে। সেই রিফর্মগুলো একা তো আর করা যাবে না, সমাজের সবার সাথে কথা বলতে হবে, গণমাধ্যমের সাথেও কথা বলা হবে, পেশাজীবীদের সাথে কথা বলা হবে, সকলের সাথে কথা বলে রিফর্ম এজেন্ডা একটা ঠিক করে তারপরে আমরা আলাপ আলোচনায় যাব। অর্থের ব্যাপারে কথা হয়েছে যে আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না, সক্রিয় করতে হবে এবং সেখানে নেতৃস্থানে পরিবর্তন আনবার প্রয়োজন যেগুলো আছে অনতিবিলম্বে সেই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। ব্যবসাকে উজ্জীবিত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে, যাতে ব্যবসায়ীরা যারা হতোদ্যম হয়ে পড়েছেন তাদেরকে আবার উজ্জীবিত করা যায়। জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাভে বাজারের উপর যে নিয়ন্ত্রণ, অর্থের ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ, সেটা অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে সেখান থেকে। মোটামুটি এই হয়েছে আলোচনা এবং বিস্তারিত কর্মপরিকল্পনার জন্য তো একটু সময় লাগবে, আজকে তো আর হয়ে যাবে না। জি বলেন। আমি এখানে আছি, আমি উত্তর দেব, আস্তে আস্তে বলেন। গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে আপনারা অনানুষ্ঠানিকভাবে আপনারা যে বৈঠক করলেন, আপনাদের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে? আচ্ছা, মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। হ্যাঁ, কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে হবে। আপনি বলছিলেন আপা, বাচ্চারা এখন রাস্তায়, আমরা জানি যে এইচএসসি পরীক্ষাও চলছিল এবং প্রধান উপদেষ্টার কাঁধে আসলে অনেকগুলি মন্ত্রণালয়, সেখানে শিক্ষার দুটি মন্ত্রণালয় রয়েছে। উনি কি সুনির্দিষ্ট করে কোনো কিছু আসলে বলেছেন যে 14.5 লাখ শিক্ষার্থী কবে এইচএসসি পরীক্ষা? উনি এটা এখন বলতে পারেননি, কারণ এটার সাথে আবার আইন শৃঙ্খলার একটা সম্পর্ক রয়ে গেছে। ওইটাকে অ্যাড্রেস করার সাথে সাথে এটাও অ্যাড্রেস করা। দুর্নীতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা? আমরা দেখেছি বিভিন্ন সময় বড় রকমের দুর্নীতি, মানি, অর্থ পাচার, এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে তো আপনারা জানেন পদত্যাগ ভ্যাকেন্ট হয়ে আছে, ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সুনির্দিষ্ট করে একটা দুর্নীতি বা একটা ব্যাড প্র্যাকটিস নিয়ে আজকে আলোচনা হয় না। রাজারবাগে যেটা যাওয়ার কথা ছিল, যেহেতু আইজিপি মহোদয় এখানে এসছেন, র্যাবের প্রতিনিধিও এসছেন, রাজারবাগে আজকে আর যাওয়া হচ্ছে না।
আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে এনারা বসবেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে ওনারা বসবেন এবং সেখানে আরেকটু বিস্তারিত আলোচনা। আইনটি নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিলেন, বাতিলেরও কথা বলেছিলেন, তো অলমোস্ট আপনারা সবাই এখানে উপদেষ্টা পরিষদে আছেন, তো এখন কি আইনটি বাতিল করবেন? আমি এটাই বললাম যে সাইবার নিরাপত্তা আইনের যে বিধানগুলো, জি জি আমি আছি, শোনেন, কতগুলো ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না, কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখনই এটার অপপ্রয়োগ হয়। সে কথাটাও হয়েছে। কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে। এখনো অনেক জায়গায় মানে ডাকাতি বা এই ধরনের সমস্যা শোনা যাচ্ছে, সেটার ব্যাপারে কোনো আলোচনা? সেটার ব্যাপারে কথা হয়েছে, এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে। ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না, আবার ওনাদের অনেকগুলো থানাও তো ফাংশনাল না, কাজে ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না। তবে সেটার ব্যাপারেও কথা হয়েছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি, কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ করলে সে নামবে না। সেজন্য আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের আলোচনা করবেন পুলিশদের সাথে, যাতে করে তারা রাস্তায় যত দ্রুত সম্ভব না। ছাত্রদের দাবি ছিল যে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, চুক্তিভিত্তিক নিয়োগগুলো কি করতে হবে, প্রশাসনের শীর্ষ পর্যায়ে যারা আছে তাদের বিষয়ে আপনারা কি চিন্তা? আজকে এই বিষয়ে কোনো কথা হয়নি। দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে কিনা? কারণ বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতি অনিয়ম, অর্থ পাচারের অভিযোগ উঠেছিল নানা মহল থেকে, আপনারা ব্যাপকভাবে সেই জিনিসটা করবেন? আমরা একটা ভেইগ উত্তর না দিই, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তো ওরা লড়াই করেছে, কাজে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু এইটা আজকে বেশিরভাগ আলোচনাটাই ছিল আমাদের আইন শৃঙ্খলা এবং অর্থ সংক্রান্ত। এটা আন্দোলনে আচ্ছা এটা ভেরি ইম্পর্টেন্ট। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটার একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়, সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। আমরা আবারও যাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারি ক্যাবিনেটের প্রথম বৈঠক শেষে এখন কথা বলছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবেন এবং এখানে আমরা অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদেরকে মনোনীত করেছি আমাদের এই উপদেষ্টা প্যানেলে। একই সাথে আমরা মনে করেছি পুরো বিষয়টিকে পর্যবেক্ষণ এবং তদারকির জন্য ছাত্রদের ভয়েস থাকার জন্য ছাত্রদের জায়গা থেকেও উপদেষ্টা প্রয়োজন। সেই জায়গা থেকেই আমরা দুইজন ছাত্র প্রতিনিধি এই উপদেষ্টা প্যানেলে রয়েছে এবং পাশাপাশি আরও আমাদের ছাত্র প্রতিনিধিরা অন্যান্য উপদেষ্টাদের সাথে সহকারী হিসেবে সামনের দিনে কাজ করার সুযোগ থাকবে। নানা রকম চ্যালেঞ্জ আসতে পারে সামনে, তো সেই ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে যাতে কোনো ধরনের বিভাজন সেই বিষয়টা ভাবছেন কি নিশ্চিত করতে পারবেন কিনা? আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটি গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছি। এখন আমাদের সময় হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গঠন করে গড়ে তোলা, সেই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা মনে করি যে ছাত্ররা এবং নাগরিকরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের সিস্টেম ভেঙে পড়েছে অনেকখানি, সেটাকে গড়ে তোলা সম্ভব যদি প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উতরে ওঠা সম্ভব। কথা বললেন যে মন্ত্রণালয়গুলোতে আপনাদের ছাত্রদের সম্পৃক্ততা থাকবে, এটা কিভাবে সম্ভব হবে? এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে আর কি।
আপনার ফোন নম্বর কি আগেরটা থাকছে? কালকে আপনারা যাবেন রংপুরে কি মাইক্রোফোনগুলো ভাইয়া থ্যাংক ইউ ভাই। আমরা সরাসরি ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারি ক্যাবিনেটের প্রথম বৈঠক শেষে কথা বলছিলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। এই ছিল আন্তর্জাতিক সময়ে।